দেখেন একজন মহামানুষের মহত্বের প্রতি যাদের টান থাকে, ওই মহামানুষকে তার ওই মহত্বর টানের সঙ্গে ওই ব্যক্তি মানুষের অন্তরে কি তার বসতি থাকে না? 16 আনা থাকে। যিনি প্রেম রাখেন মহাপুরুষের সাথে, সেই মহাপুরুষের প্রেমের দরজা সকলের জন্য উন্মুক্ত, ওই দরজায় তারা থাকেন এবং যিনি উন্মুক্ত তার সাথে তাকে টানেন, তার মধ্যে তারা বসতি স্থাপন করেন। ওই ব্যক্তি মানুষটা এসেছেন, তাকে দেখবেন। ভাই কাউকে তো বলা যাবে না ঘটনা এমনটি। কি বললেন? আমার আত্মা মুসর খেয়ে গেল। আমাদের এই হেরাবারন দরবার শরীফে যিনি আয়োজকে ভূমিকা রেখেছেন এবং যারা রেখেছেন এবং আমরা সকলে যারা আছি, মূল উদ্যোক্তা আমার পরম আত্মার ভাই শ্রদ্ধেয় মালিক ভাই, সালাউদ্দিন ভাই এবং আরো অনেকেই, তাদের প্রতি ভক্তি রেখে আমার মাওলা সদরউদ্দিন আহমদ চিশতি কেবলা জানের এই আবির্ভাব এবং তিরোধান দিবসে সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করব। এর আগে মাওলার পরিমাপ পূর্বক তার জ্ঞান, স্বচ্ছতা এবং মিথ্যার সাথে কোনো আপোষ রাখেন নাই তার লেখনীতে এবং বচনে। যারা বচন শুনেছি তারা জানি, আর লেখনের কথা স্নেহাস্পদ শ্রদ্ধেয় জ্ঞানী মানুষ সালেহ আহমেদ শিশির, যে কোথাও তিনি আপোষ রাখেন নাই, কোনো কন্ট্রাডিকশন তার লেখনীতে নাই, এতে তিনি রেখে গেছেন। এই মাওলানা মহিউদ্দিন সাহেব, শিশির আহমেদ সাহেব, শ্রদ্ধেয় নীলকমল ভাই, সকলেই যারা বলেছেন তাদের প্রতি আমি আমার হৃদয় নিগ্রাণ ও শ্রদ্ধা ভক্তি রেখে সম্মান দিয়ে আমি শুরু করছি। মাওলার আগমনের যে ঘটনা ঘটেছিল, আমি বাদল ভাইয়ের বাবা, ওনার সমবয়সী ছিলেন, বাবার সমবয়সীর কাছাকাছি ছিলেন, ওনার কাছে শুনেছি, উনি হয়তো বা তার পূর্বপুরুষদের কাছে শুনেছেন, সেই দিনেও খুব মেঘ বৃষ্টি হয়েছিল, সেই 22শে সেপ্টেম্বর 1914 সালে। আর তিনি যেদিন চলে যান, সেই দিন সকালে আমি বিকাল পর্যন্ত ছিলাম সেখানে, আমার ওয়াইফও ছিলেন, অনেকেই তারে তোয়াফ করে আমরা ওই পারে যাব অনুষ্ঠানে। আমার ওয়াইফ বললেন, দেখো আমার মনে হয় তিনি আজকে চলে যাবেন, আমার কাছে ওইরকম লাগতেছে। কি বলবো, এই কথা বলে আমরা ওই পারে গেলাম, আলোচনা, গান বাজনা, আমাদের এই শাহিন ভাইও ছিলেন। ঠিক 9:40 আমি আমার কথা শেষ করেছি। শেষ করার পরেই বাদল ভাই এবং মেন্টু ভাই আমাকে ডাক দিয়ে নিলেন। ভাই কাউকে তো বলা যাবে না ঘটনা এমনটি। কি বললেন? আমার আত্মা মুসর খেয়ে গেল। খুব বৃষ্টি, তারপরেও কিছু ঘটনা প্রবাহে ঘটনা ঘটে গেছে, সেগুলো নয়। তিনি চলে গেলেন। চিটাগাং থেকে একজন লোক এসেছিলেন, তাকে দেখেন নাই, শুনে শুনে আমাদের শিশির আহমদ যে মন্ত্রী করে খুঁজেছেন, ওই ব্যক্তি মানুষটা এসেছেন, তাকে দেখবেন। উনি অনুষ্ঠানে ছিলেন, তার কান্না দেখে বিশ্বাস করবেন না, তাকে থামাইতে পারলাম না। কি হয়ে গেল আমি যে তাকে দেখতে পারলাম না? পরশু রাত্রে আমি ক্যান্টনমেন্টে ছেলের বাসায় রাত্রে 10:30টার দিকে নিউ ইয়র্ক থেকে একজনে ফোন করেছে, মুস্তাফা সাহেব, তিনিও গুরু মানুষ, তার ওয়াইফ এখানে ক্লিনিকে চাকরি করেন, ডাক্তার মানুষ, আমাকে ফোন করেছেন। রাজন ভাইরে ধরে দুইবার বাবার সাথে দেখা করার সুযোগ পেয়েছিলেন সেই মুস্তাফা সাহেব, তিনি একজন গুরু মানুষ, কিন্তু তার স্ত্রীতে তাকে দেখতে পারেন নাই। এই চিন্তায় এই কথা বলে আমার কথা শুনে শুনে তিনি কেন্দ্রে ফেলাইলেন। তাহলে দেখেন একজন মহামানুষের মহত্বের প্রতি যাদের টান থাকে, ওই মহামানুষকে তার ওই মহত্বর টানের সঙ্গে ওই ব্যক্তি মানুষের অন্তরে কি তার বসতি থাকে না? 16 আনা থাকে। যিনি প্রেম রাখেন মহাপুরুষের সাথে, সেই মহাপুরুষের প্রেমের দরজা সকলের জন্য উন্মুক্ত, ওই দরজায় তারা থাকেন এবং যিনি উন্মুক্ত তার সাথে তাকে টানেন, তার মধ্যে তারা বসতি স্থাপন করেন। এই মহাপুরুষগণ চিন্তা করেন, স্নেহাস্পদ সুনামধন্য সম্মানিত শিক্ষক
সালেহ আহমেদ সাহেব, উনি বেশ কয়েকটা বই লিখেছেন, আমাকেও দিয়েছেন। সক্রেটিস এবং নজরুলের মধ্যে তিনি একটা সমন্বয়মূলক পুস্তক লিখেছেন। আমি খুব মনোযোগ দিয়ে বইটি পড়েছি, দেখেছি কোথায় সক্রেটিস, যীশু খ্রিস্টের জন্মের 469 বছর আগের কথা, সেই সক্রেটিস আর সেই আমাদের নজরুল, দুইজনের চিন্তা চেতনার মধ্যে এমন একটা সমন্বয় তিনি করেছেন, মহাপুরুষদের ভিতরে কোনো খাদ নাই, মহাপুরুষে কোনো বিভেদ নাই। বাবা নিজে আমাকে বলেছেন, আমাদের অনেককেই বলেছেন। এখন উনি আমাকে বলেছেন এইভাবে, আমি খুব সংক্ষেপে বলবো, তার এই কথাগুলো উনি যা বলেছেন তার সম্পর্কে বলতে গেলে অনেক সময় লাগবে, আমি তা না। উনি চুনকুটি আর আমিন পাড়ার যে মসজিদ আছে কালীগঞ্জের, সেই মসজিদের ইমাম ছিলেন, বাবা আমাকে বলেছেন এইভাবে, ইমাম ছিলেন একজন এমন ইমাম যিনি মাওলানা আশরাফ আলী থানভীর ভক্ত। তখন আশরাফ আলী থানভী জীবিত ছিলেন। আশরাফ আলী থানভীর ভক্ত ছিলেন তিনি, ওই ইমাম সাহেব। আশরাফ আলী থানভী যে পুস্তক বেরিয়ে আসে, ওই পুস্তকই উনি নিয়ে আসেন, আর বাবা ওই পুস্তক ওই মসজিদে বসে বসে পাঠ করেন তার কাছ থেকে নিয়ে নিয়ে। উনি আমাকে বললেন, এই পাঠানতে আমি বুঝতে পারলাম যে আমাকে একজন গুণ ধরতে হবে। আমি একটু বুঝতে পারলাম, বুঝতে পেরে আশরাফ আলী থানভীর খলিফা, তখনকার ফেনী কলেজের আরবির অধ্যাপক, নামটা আমার মনে নাই, উনার কাছে তিনি গিয়ে বায়াত নিলেন। আশরাফ আলী থানভীর খলিফা, ফেনী কলেজের তখনকার অধ্যাপক, উনার কাছে বায়াত নিলেন। বায়াত নিয়ে দেখেন উনার কোনো পরিবর্তন নাই। বেশ কিছুদিন যায়, কোনো পরিবর্তনই নাই। কি রে, পরিবর্তন নাই? আমি বায়াত নিছি, আমার ভিতরের একটা পরিবর্তন তো আসবে, আমার কেন সেটা নাই? তখন তিনি অনুসন্ধিৎসু মানুষ, আবার গুরু খোঁজা শুরু করলেন। তখনকার ওই সময়ে অলি চাচা ছিলেন, বাবারও সিনিয়র ছিলেন, উনিও রেলে চাকরি করতেন, বাবাও রেলে চাকরি করতেন ডিটিতে। তখন এই খুঁজতে খুঁজতে কয়েকজন তাকে বললেন, উনি তখন ফেনীতে রেল কলোনিতে থাকেন, বাবা বলছেন। তখন বললেন যে আপনি যখন এত অনুসন্ধিৎসু মানসিকতার মানুষ, আপনি একটু বারাহিগুনি জানতো জয়লস্করের সাহাবীদের কথা বললেন, দাদা হুজুরের কথা। কয়েকদিন বলার পরে উনি গেছেন। বাবা বললেন আমাকে, উনি যেভাবে বলছেন আমি ওই কথাগুলোই বলছি, একটু ছোট করে সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করতেছি। গেছেন, গিয়ে উনি দেখেন সাহাবী রহমতুল্লাহ আলাইহি, উনি তখন টিনের ছাপরা ছিল একটা, ওই টিনের ছাপরা বসে তার সামনে 8-10 জন লোক বসে আছেন, তাদের সাথে আলাপচারিতা করতেছেন। তখন সদরউদ্দিন খাজা বাবা উনি একটু দূরত্ব বজায় রেখে 2 হাত এমনটি করে দাঁড়িয়ে আছেন। তখন সাহাবীটাকে ডাক দিলেন, আমার দাদা গুরুরা, ওমিয়া, ওনাদের ডাক ছিল ওমিয়া। বাবার কাছে শুনলাম ওনাদের ভাষাটা ওই অঞ্চলের ওমিয়া করে ডাকার কথা ছিল। ওমিয়া, কি জন্য এসেছ? বাবা বললেন যে আমি বায়াত নিতে এসেছি। বায়াত নিতে এসেছ? আসো, বসো। জায়গা করে দিল, সামনে বসলেন। সাহাবী বললেন এইভাবে, তুমি কি এর আগেও কোথাও বায়াত নিয়েছিলে? বাবা বললেন, হ্যাঁ আমি বায়াত নিয়েছিলাম মাওলানা আশরাফ আলী থানভী খলিফা ফেনী কলেজের আরবির প্রভাষক অমুকের কাছে আমি বায়াত নিয়েছিলাম, আমার কোনো পরিবর্তন নাই, তাই আমি গুরু বদলাইতে এসেছি। স্পষ্ট কথা বললেন তিনি। বলে তখন আমার মাথায় ছিল আশরাফ আলী থানভীর অনুসারীরা যে টুপি পরেন, ওই টুপি আমার মাথায় ছিল। তিনি আমার টুপিটা খুলে রেখে দিয়ে খুলতেছেন আর বলতেছেন, আশরাফ আলী থানভীকে তো আমরা কাফের বলে জানি। বলে এই কথা শুনে মাস্টার সাহেব বিশ্বাস করবেন না, আমার মনের মধ্যে চারা মারল,
মুচর খাইলো, কি কয়, এত বই লিখেছে, এত কিছু, তার এই বই পড়ে পড়ে আমি তার ভাবশিষ্য হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, তার বলে তাকে বায়াত দিয়েছেন। বড় চাচার সাথে জামালপুরে যখন দেখা, আমাকে আর আমার গুরু ভাই অ্যাডভোকেট জামান আব্দুল নাসের, আমরা সেই অনুষ্ঠানে গিয়েছি, কথা বলা দেখতেছি। চাচার ডাক দিয়ে বললেন, মাস্টার সাহেবকে আর উকিল সাহেবকে ডাকো। আমরা গেলাম, উনি অনেক আলাপ করলেন, কইতে দেখেন ভাইজানকে যখন যেদিন বায়াত দিয়েছেন বাবা, আমি তখন নবম শ্রেণীতে পড়ি, বাবা আমাকে ডাক দিয়ে নিয়ে আসলেন, এনে বসলেন, তুমিও এই সদরউদ্দিনের সাথে একসাথে বায়াত নিবে। এটা চাচা বলছেন, বাবা বললেন নাই, ফরিদ চাচা বলেছেন। এখন দেখেন উনি তখন সাহাবীর কাছে বায়াত নিলেন। বায়াত নেওয়ার পরে তাও তার কোনো পরিবর্তন নাই। আমাকে বলতেছেন পরিবর্তন নাই, পরিবর্তন নাই। 42 দিন পরে দুইবার গেছি, তারপরও 42 দিন মনে রেখেছেন তিনি, যে 42 দিন পরে আবার গেছি, গিয়ে উনি উজু করতেছেন। এখন যে মাজারটা আছে, তখন তো মাজার ছিল না, মাজারটা আছে ওই যে রুটটা বাড়ির ভিতরে ঢোকার যে রাস্তাটা, যারা আমরা বারহাইগুনিতে গিয়েছি, ওখানে ওই ওনার 5টা ইট দিয়ে কিন্তু উজুখানাটা করা ছিল, এখন কিন্তু পাকা করা হয়েছে সেইভাবে শানসম্পদের সাথে। আমাকে বাবা ধর নিয়ে গিয়েছিলেন, তখন ওই উজুর জায়গাটা আমাকে দেখাইছেন। আমাকে তো আগেই বলছেন, ওই বলাটা উনি ওখানে গিয়ে আবার দেখাই দিছে, এই জায়গায় ইট দিয়ে গড়ে রেখেছে, এখানে তিনি উজু করতেছিলেন, আমি ওই জায়গায় দাঁড়িয়েছিলাম। যখন উজু করতেছেন তিনি দাঁড়িয়ে থেকে বলে মনে মনে ভাবছেন, এক গুরু বাদ দিয়ে আরেক গুরু ধরলাম, ইনিও কামেলই না নাই কামেল, পরিবর্তন নাই। একান্ত মনে মনে ভাবতেছি। বাবা আমাকে বলছে ঠিক এইভাবে একান্ত মনে মনে ভাবতেছি। উনি উজু করলেন, উজু করে উঠে বাড়ির ভিতরে ঢুকবেন, ঢোকার আগে আমি তো একটু দূরেই দাঁড়িয়ে আছি, ডাক দিলেন, ও মিয়া শোনো। আমার কানের কাছে তার মুখ নিয়ে বললেন, আমি কামেল না হইতে পারি, আমার মুর্শেদ কামেল। চিন্তা করেন তিনি কি বললেন, যে আমি কামেল না হইতে পারি, আমার মুর্শেদ কামেল। এই কথা শুনে বিশ্বাস করবেন না মাস্টার সাহেব, আমার আত্মার মধ্যে থরথরি কাপড় উঠে গেল। এটা আমি মনে মনে ভাবলাম, আরে বেটা আমার কথা, মনের কথা কেমনে জানলো? আমার ভিতরে পরিবর্তন আসা শুরু হয়ে গেল। অনেক কাহিনী, এটা ধীরে ধীরে উনি আমাকে যতটুকু বলেছেন, দয়া করে অনেক সান্নিধ্য দিয়েছিলেন। যখন এইটা বললেন, এইরকম ধীরে ঘটনাক্রমে আমি শেষের দিকে যাচ্ছি। ঘটনাক্রমে অনেক দিন পরে ওখানে অনেক ঘটনাই ঘটে গেছে। সূরা ইখলাস নিয়ে যে ঘটনা ঘটেছিল, এটা নিয়ে ওইদিকে আর গেলাম না। এখন অনেকদিন তিনি আবার যান না দরবারে, বেশ অনেকদিন পর। আমি এই কথাটা আগে শুনেছিলাম জামালপুরের শাহ হাফিজ চিশতি রহমতুল্লাহ আলাইহির যে খলিফা ছিলেন একজন, গাজী চাচা নাম। বাবা ওখানেও যাইতেন, আমরাও তার ওখানে যাইতেন, বাবাকে ওখান থেকে আমাদের বাসায় নিয়ে গেছে। তারপরে তিনি সরাসরি গেছেন। এখন গাজী চাচা বললেন যে, বুঝছেন বাবা যান, কি চাচা, আপনার গুরু সদরউদ্দিন ভাই যান অনেকদিন দরবারে যান না, মানুষে বলে যে উনি বলে ডিরেল হয়ে গেছেন, মানে পথ বিচ্যুত হয়ে গেছেন, এই সমস্ত কথাগুলো বলেন। পরে একদিন হঠাৎ করে হাজির, তিনি বললেন, হযরত শাহ হাফিজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে না, সদরউদ্দিন ঠিক মতো সময়ে আসবে, তার সম্পর্কে ওরকম কিছু বলতে নেই। এর মধ্যে বেশ কিছুদিন পরে বাবা বলছেন আমাকে, এখন যেটা বলবো বাবার কথা। বাবা বললেন যে আমি রাত্রে ঘুমিয়ে আছি, আমার ঘর রুমের চতুর্পার্শ্বে কত শাহ হাফিজের ব্লক ছবি একেবারে বান্ধানো, সারাটা রুম বান্ধানো ছবিতে ভরা। আমি স্বপ্নে দেখতেছি, বাবা বললেন আমি স্বপ্নে দেখতেছি সারাটা রুম কার ছবিতে ভরা, কত শাহ হাফিজ বন্দে নেওয়াজির ছবিতে ভরা। সারা রাত আমাকে এটা দেখালেন তিনি। আমি
পরের দিন সকালে উঠেই কোনো কথা নাই, চলে গেছি বারাহিগণিতে। আমি যাওয়াতে সবাই খুশি। আমার পিসাব সাহাফি চিশতি রহমতুল্লাহ আলাইহ উনি যে কত খুশি হইলেন। তারপরে ধীরে ধীরে তখন তিনি ওই যে মাওলার অভিষেক সম্পর্কে, তারপরে আরও শিয়া সম্পৃক্ততার যে পুস্তকগুলি ছিল এবং অন্যান্য ঐতিহাসিক পুস্তকগুলি ছিল, এগুলি নিয়ে তিনি বেশ কিছুদিন ব্যস্ত ছিলেন সত্য উদ্ঘাটনের জন্য। এই জন্য তিনি দরবারে যেতে বিরত ছিলেন। এই হলো তার ঐতটুকু। আরো অনেক কথা। এখন এই যে এত বড় একজন মহামানব, তার একটা মিশন নিয়ে আসেন, আগে বুঝতে পারিনি তো তিনি যে মিশন নিয়ে এসেছেন। আমাদের ওখানে যখন তিনি গিয়েছিলেন বেশ কয়েকদিন, অনেক লোক আমাদের সেই, আমি স্কুলের বাসায় থাকতাম রুমে, তখনকার ওই উপজেলার চেয়ারম্যান আমারও স্যার ছিলেন, বিএসসি স্যার ছিলেন কলেজে তখন স্কুলে, উনিও ছিলেন। তিনি তখন এই বইগুলো ব্যাখ্যা করে শোনাইতেন অনেকের কাছেই। হঠাৎ করে অবসর গ্রহণ করলো প্রিন্সিপাল সুলতান সালাউদ্দিন বাবা তার বাসায়। এই মোল্লা সাহেবরা আরো কিছু লোক নিয়ে আক্রমণ করলো তাকে, মানে বাসা আক্রমণ করতেছে। এদিকে সুলতান সালাউদ্দিন এবং এখন যে ডিগ্রি কলেজ আছে, সরকারি ডিগ্রি কলেজ ইসলামপুরের, ওই ডিগ্রি কলেজের এখন যে প্রিন্সিপাল, তখন সে প্রফেসর, এ ছিল আমার গুরু ভাই। ওরা এই লাঠি নিয়ে এই মোল্লা এবং মোল্লাদের অনুসারী যারা ছিল এমন দৌড় দিয়েছে, আমি বাজার থেকে দৌড়ে গিয়ে পারতেছি না। এই দৌড় দেই আপনার ইয়ের ক্ষেত, কি বলে এই ইরি ক্ষেত, এরা যাইতেছে উঠতেছে পড়তেছে এরকম যাইতেছে, এই দুইজনে তারা খাইয়া। আমি তো দৌড়াই আসলাম। আসার পরে দেখি ওখানে একজন লোক তারা রাস্তায় নিয়ে ঘুরলেন, আমাকে বললেন, মাস্টার সাহেব আপনার গুরুদেব দারুণ দৃঢ় চিত্তের মানুষ, তার মনে তিল পরিমাণ ভয় নাই। আমি যে রাস্তা দিয়ে তাকে নিয়ে বেরোলাম, আবার কেউ আসবে কিনা, আসবে তাকে আবার আক্রমণ করবে কিনা, এমন কোনো ভয় নাই। ওই লোকটার নাম ছিল রুহুল আমিন, কিছুদিন আগে মরে গেছে। আমি তো দৌড়ায় সুলতানের বাসায় ঢুকলাম। কি হয়েছে দেখি, উনি একটু আমাকে দেখে ফুপায় একটু চোখের জল ফালাইলেন, বললেন, মাস্টার সাহেব কই মুহাম্মদ ইসলামের জন্য তো কিছুই করতে পারলাম না। এবার একটু ফুফাইলেন, চোখের জল মুছলেন। আমি বললাম, বাবা এই মুমিন মাস্টারকে যতদিন হায়াতের জিন্দেগিতে রাখবেন, যদি আপনি আশীর্বাদ রাখেন, আমি আপনার এই কথাগুলি যতদিন আমার হায়াতের জিন্দেগি আছে চলমান রাখেন, ততদিন আমি বলে যাব। তখন তিনি এমন সুন্দর একটা হাসি দিলেন তার ঠোঁটের কোনায়। আমার ওই হাসিটুকু আজও কোথাও ডাক পাইলে আমি ওই হাসির ওই অংশটুকুকে আমার পুঁজি করে আমি দৌড়ায় যাই। এটা আমার আসল কথা। তখন আমি বাবাকে বলেছিলাম, বাবা ইউ হ্যাভ ডান মাচ, আর সকলেই যদি এমনটি অবস্থান আপনার মতো প্রত্যয় নিত, তাহলে আমরা হয়তোবা খুব শিগগিরই উইল বি এবল টু রিচ দ্য গোল অফ ভিক্টরি। দি গোল ইজ নট সো ফার এট অল। আমি এই সেন্টেন্সটা তাকে বলেছিলাম, উনি হাসলেন, আমাকে বললেন, আপনি অপটিমিস্ট তো, মানে আশাবাদী মানুষ, আপনি অপটিমিস্ট তো? আমি বলি, জি বাবা, আই এম অলওয়েজ অপটিমিস্ট, আই ডোন্ট লাইক টু বি এ পেসিমিস্ট। আমি নিরাশ হইতে চাই না, একদিন না একদিন আমাদের এই দর্শন প্রচারিত হবেই। এই যে আজকে গুলশান আপু এসেছিলেন বাবার বাসায়, গুলশান আপু, আমাদের এখানে হযরত শাহ কামাল ইয়ামিনীর বৈশাখ মাসের 1 মাস ব্যাপী অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানে এর আগে কেউ বক্তৃতা ছিল না, আমরাই সূচনা করলাম। আমাকে ওখানে যে চেয়ারম্যান আমার ছাত্র এবং ওই মাজার কমিটির ওরা হলো তত্ত্বাবধায়ক এবং ওরা হলো উত্তরসূরি, আমাকে বললো, স্যার এবার 14টা মাইক লাগাইছি এই আপনার কথা বলার লাগে, প্রায় 2-3 লাখ মতো মানুষ আসে, 14টা মাইক লাগাইছে, আপনি রিক্সায় উঠেন দেখেন ঘোরায় নিয়ে। আমি তোর কথাই বিশ্বাস করলাম আর অনেকের কাছে শুনেছি। তো খুব বলে আমি আবার পরের দিনই বাবার এখানে আসছি, গুলশান আপু বাসায় আসছি। কারণ বাবা আপনারা কানে কানে কইছেন এগুলো কথা,
এ যাত্রায় 14টা মাইক দিয়ে এত জোরে মঈন মাস্টার একাই ছিল তার সেই দর্শন প্রচারের একমাত্র বক্তা। প্রায় 2.5 ঘন্টার মতো বলছি বাবা, খুব বলছি। আমাদের জয় বলে আসে না, ওই কথাটা মনে করে দিলাম আমি, যে ওই যে আপনি বলছিলেন কই কিছুই করতে পারলাম না, এটা বললেন। তখন গুলশান আপু বললেন, মাস্টার ভাই আরে আপনি যে কথা বলছেন ওই গেটে বাবা দাঁড়িয়েছিল জানেন খবর? এগুলো খুব মজা কথা। এমনটি একজন মহামানুষ আমার সবচেয়ে ভালো লেগেছে। আমি যা ভাবি মাঝে মধ্যে বলি, শিশির আহমেদ সাহেব গুণধর মানুষ, তিনি যে বলেছেন যে তার লেখনের মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই, একেবারে এক মাপের। তিনি প্রথম যা শুরু করেছেন, এত পুস্তক, এত বড় বড় বলিও, এত বাক্য, এত শব্দের সংযোজন, কোথাও একটা শব্দের সাথে আর একটা শব্দের কন্ট্রাডিকশন নাই। দেখেছেন, এটি মহামানবের সবচেয়ে বড় কথা। তিনি বলেছেন এবং লিখেছেন যে মহামানবগণ, আল্লাহ যদি তার কথার পরিবর্তন করে, মহামানবরাই করেন না, আল্লাহ কি তার কথার পরিবর্তন করেন কোনদিন? নেতা যারা বড় বড় নেতা হতে পারে, কথার পরিবর্তন করতে পারে, তিনি মহামানবেরা কোনোদিন কথা পরিবর্তন করেন না। যেমনটি করেন না আল্লাহ নিজে তার সুন্নাহর পরিবর্তন। আরেকটা ছোট্ট ঘটনা দিয়ে আমি আর একদিকে যাব। ওনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক অনুষ্ঠানের বিভাগে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বাবাকে। ওই অনুষ্ঠানের সভাপতি ছিলেন তখনকার প্রধান বিচারপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন হাবিবুর রহমান, খুব গুণধর ব্যক্তি ছিলেন। ওখানে অনেক রিটায়ার্ড বিচারপতি ছিলেন, অনেক গুণধর ব্যক্তি, ধর্মের উপর অনেক জ্ঞানী মানুষেরা ছিলেন। তাদেরকে কোরআনের উপরে আলোচনার জন্য, দর্শন শাস্ত্রের উপর আলোচনার জন্য ডাকা হয়েছিল। বাবাও তার মধ্যে একজন। বাবা আমাকে বললেন যে দেখেন, মানে ফজলুল করিম সাহেব, চরমুনায়ের ফজলুল করিম সাহেব তখন জীবিত, ওনাকেও বলেছিলেন। ফজলুল করিম সাহেব বলেছিলেন যে ওখানে কে কে থাকবেন? যখনই বাবার নাম বলেছেন যে সদরুদ্দিন আহমদ চিশতিও থাকবেন না, ফজলুল করিম সাহেব বলছেন আমি ওখানে থাকতে পারি না, সদরুদ্দিন তো মুরতাদ, আমি সেখানে থাকতে পারি না। এই সব কথাটা আবার বাবাকে গিয়ে যারা আমন্ত্রণ দিয়েছেন তারা বলছেন। বাবা হাসে বললেন, দেখেন কি বলে, কি যে বলে এরা, দেখেন তো। তারপরে তাকে যখন কথা বলার, উনি যখন কথা বললেন, অনেকেই বললেন, বলার পরে শেষের বক্তা ছিলেন সভাপতির আগে বাবা। বললেন যে আমি বললাম খুব সাবধানতার সাথে 7 থেকে 8 মিনিটের মতো ইংরেজিতে, মানে আমাকে বললেন এইভাবে। অনেকগুলো পুরস্কারও দিয়েছিলেন এবং পুরস্কারগুলো বাইরে করে নিয়ে আসছে। আমি গেছি তো, আমাকে এরা পুটলাম বলে বাইরে দিল, এগুলো আমার নিয়ে যান গা। এর মধ্যেই ঢাকা কে জানে গিয়ে বলল, বাবা বাইকগুলো নিয়ে যাবো গা জামালপুর, আমরা এনু মাঝে মাঝে দেখবো। উনি একটু মনে কষ্ট পাইলেন, কষ্ট পাইয়ে চুপ করে থাকলেন। পরে আমি বললাম, বাবা ঠিকই আছে, থাক না, আপনি বলছেন পাওয়া হয়ে গেছে। এই কথা বলে আমিও বসেই থাকলাম। বাবা বললেন, এর আগে যে রিটায়ার্ড বিচারপতি যারা, অন্যান্য ধর্মশাস্ত্রের যারা বিশেষজ্ঞ ছিলেন, তারাও বলেছেন দি হোলি কোরআন ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। এই দিয়ে বক্তৃতা তাদের। রিটায়ার্ড গোলাম রহমান সাহেব তাই বললেন, জাস্টিস ছিলেন তারা, সবাই একই কথা বলে গেল কোরআনের উপরে। আমি শেষ বক্তা, আমি উঠে বললাম দি হোলি কোরআন। উনি আমাকে যতটুকু বলছিলেন অতটুকুও না, আমি একটা সেন্টেন্স বা 2টা সেন্টেন্স বলে শেষ করব। উনি বললেন, আমি বললাম খুব সাবধানতার সাথে যে দি হোলি কোরআন ইজ নট অ্যাট অল এ কমপ্লিট কোড অফ লাইফ, বাট ইট ইজ এ কমপ্লিট ফিলোসফি অফ লাইফ। তখন চমকে গেল তারা। সার্কামস্টেন্সেস কমপ্লিট টু চেঞ্জ দ্য ল, বাট ফিলোসফি উইল রিমেইন আনচেঞ্জড। উনি বললেন যে আইন কিন্তু পরিবর্তনশীল,
সংখ্যাগরিষ্ঠতা 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিলে আমরা আইন পরিষদের আইন পরিবর্তন করতে পারি না? পারি। কিন্তু কোরআন যে বিধান বলে তো পরিবর্তনশীল, এ তো জীবন দর্শন, ফিলোসফি অফ লাইফ, এর কোনো পরিবর্তন। তখন সবাই চমকে গেছে। তার পরবর্তীতে আমাকে এত পুরস্কারে সম্মানে তারা ভূষিত করলেন। এমনটি ছিলেন আমার সদরুদ্দিন খাজা বাবা কেবলা। আপনারা বিশ্বাস করেন, আমাদের বাড়িতে হযরত খাজা মাস্তে সাকি অনেক দিন থাকতেন, আসতেন। উনি চলে গেলেন, আমি তার কাছে বায়াত নেই নাই। আমার জেঠা খাজা জসিমউদ্দিন খান চিশতি, উনি প্রথম প্রধান খলিফা তার ছিলেন। উনি আমাদের আসতেন, আদরও করতেন, অনেক অনেক কাটা বাঁচিয়ে বেছে মাছ দিয়ে খাওয়াইতেন। ছোট সময় আমরা তখন উনি যখন চলে গেলেন, অনেক সঙ্গে অনেক সঙ্গ হয়েছে। আমি বললাম, হরে আমি তো গুরু ধরতে পারলাম না, কি করলাম? আমি খুব ব্যস্ত হয়ে গেলাম। আমার এক চাচাতো ভাই বললেন, সাকি সাহেব তোমাকে এত আদর করতেন, তুমি সাকি সাহেবকে জানাও তো তোমার গুরু কে হবেন। আমি ওই রাত্রেই খুব কান্নাকাটা করে সাকি সাহেবের কাছে প্রার্থনা জানালাম, আমার গুরু কে হবেন, মেহেরবানি করে আমাকে একটু জানান দিবেন। আমি আপনার অনুষ্ঠানে এইভাবে থাকতাম, এইভাবে বলতাম, আমার প্রতি একটু দয়া করে বসে আমার গুরুকে আপনি চিনিয়ে নেবেন। ওই রাত্রেই আমরা ভেলকি বলি না, ঘরের এমনটি অবস্থা, ওই ভেলকি বলতে বিরাট একটা পোস্টার আমাকে তিনি ডাক দিয়ে বলতেছেন, এই পোস্টারের মধ্যে উপরে ছোট করে খাজা মাস্তে সাকির ফটো, আর সারাটা পোস্টার জুড়ে বাবার ফটো। তা আমি তো তাকে চিনি না, আমাকে শুধু উনি বললেন, মমিন ইনি তোমার মুর্শেদ। এই যে ইনি তোমার মুর্শেদ, সেই ইনি নাম তো আর বলেন নাই। আপনারা বিশ্বাস করেন, আমি 7টা বছর পই পই করে তালাশ করছি, 7 বছর, যেখানেই শুনি হক্কানি কামেল মুকাম্মেল পীর সাবাইছে ওই জায়গায়, বিভিন্ন দরবারে, রায়ের বাজারে ওয়াহাব চিশতিরা ফানুনি আসছিলেন, তারা আমাকে কত যে ঘুরছি, মিলে না। হঠাৎ করে একদিন জামালপুরের নান্দিনে গেছি, নান্দিনের এক লোক ইট ভাঙ্গে আর খায়, তার গুরু হলো চুয়াডাঙ্গার বাবার ধরা ফজলুল ভাই। আমি তাদেরকে আমার কথা জানাইলাম যে এই ব্যাপার। তখন তার কাছে ঠিকানা নিয়ে আমি আসলাম। আমি আইসে কল দিলাম, কল দিয়ে তাকে পাইলাম। পাওয়ার পরে আমাকে নাজিম ভাই বললেন, আপনি এত সকালে এসেছেন? আমি বললাম যে আমি কিন্তু আরো 2 দিন এসে ফিরে গেছি। খুলনার আওয়াল ভাই শ্রমিক নেতা ছিলেন। আগের দিন আওয়াল ভাইয়ের সাথে ফরিদাবাদের বাসার পাশে একটা হোটেল ছিল, সেই হোটেলে আওয়াল ভাইয়ের সাথে আমার দেখা। আমি তো চিনি না আওয়াল ভাইকে, আওয়াল ভাই আমাকে চিনে না। দেখলাম যে ফুরফুরে সাদা পায়জামা আর পাঞ্জাবি পরা দাড়িওয়ালা মানুষটা ওনার কাছে, উনিও চা খাচ্ছেন, আমিও চা খেতে বসলাম তার কাছে। বললাম, ভাইজান আপনার বাড়ি কোথায়? কই যে আমার বাড়ি খুলনায়, আমি শ্রমিক নেতা, আপনি এখানে কোথায় এসেছেন? কই যে আমার গুরুদেব সদরুদ্দিন আহমদ চিশতি মিনিস্টারের সাথে এবং শিল্প মন্ত্রণালয়ের সেক্রেটারির সাথে রাত্রে আমাদের একটা মিটিং আছে, সেই মিটিংয়ে আমরা বসবো রাত্রে। ভাবলাম বাবার সঙ্গে একটু দেখা করে যাই। আমি ওনার বাসা কোনটা, তখন বললো যে এই যে এই বাসা। উনি নাই, ওনাকে চিটাগাং নিয়ে গিয়েছে, রাজধানী ফেনীতে। তখন আমি তাকে ভাবলাম যে বাসাটা চিনে নিলাম। চিনে নিয়ে আমি বিকেলে এসে ওই বাসায় কলিং বেল দিলাম। কলিং বেল দেওয়াতে নাজিম ভাই, তখন তো চিনি না যে উনি ওনার বড় ছেলে, নাজিম ভাই দরজাটা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে আমি বললাম যে আমি তো এরকম নরসিংপুরে দেখা করতে এসেছি, মানে উনি যদি হন তাহলে তো আমার কথা, আর আমার স্বপ্নের উনি যদি না হন তাহলে তো আমার কথা না। উনি এইমাত্র আসলেন মহানগর ট্রেনে, কিছু খানো না, একটু জুস খেয়ে শুয়ে গেছেন, আমি কাল সকালে আসেন। আমি আর্লি ইন দ্য মর্নিং গেছি, যাই ওখানে টিপ দিছি, উনি খুলছেন, এত সকালে আপনি এসেছেন? আমার ট্রেন ধরতে হবে তো, আমি 4 দিন থেকে এখানে আসি, আমার ছুটি শেষ, একদিন অতিক্রান্ত হয়ে যাচ্ছে আজকে, আমি স্কুলে শিক্ষকতা করি, এটা বললাম। বসেন। বসলাম,
কিছুক্ষণ পরেই বাবাকে ডাক দিলেন, উনি উপরে থেকে আসতেছেন ছুরি নিয়ে ধীরে ধীরে। আমি এই আড়ালে দেখি, ওরে বাবা রে বাবা, যাকে স্বপ্নে দেখেছিলাম তিনি, সেই তিনি। বিশ্বাস করেন আমি আমাকে কি দিয়ে বুঝ দিব আমি পারি না। উনি আমাকে নিবেন না, না আমি এগুলো করি না, বাদ দিয়েছি, এগুলো করি না। তখন আমি বললাম যে আই হ্যাভ কাম টু এস্টাবলিশ দি স্পিরিচুয়াল রিলেশনশিপ, স্পিরিচুয়াল ফাদার, স্পিরিচুয়াল সন। আমি এই কথাটা তাকে বললাম, আমি আধ্যাত্মিক পিতৃত্ব এবং পুত্রত্ব প্রতিষ্ঠা করার জন্য আপনার কাছে এসেছি। আমি স্বপ্নে পেয়েছি অমুকের মাধ্যম দিয়ে, আপনি নেবেন না কেন? আমি মানুষকে গিয়ে বাইরে কি বলবো? আপনি দেখা পাইলে আমি তো এই মানুষটাকে পাইলেই আমি তার কাছে আনুগত্য করব। আমি মানুষকে বলে দিয়েছি, অনেক দরবার ঘুরে এসেছি, আমি তাদেরকে কি বলবো? তখন তিনি আমাকে বললেন, বলবেন যে আমি সদরুদ্দিন আহমদ চিশতির একজন ভক্ত। প্রাণটা জুড়ে গেল। বিশ্বাস করবেন না, ওই এক বৈষ্ণব 6 থেকে 6.5 ঘন্টা পর্যন্ত, 7 ঘন্টার কাছাকাছি ওই দিনই বসা। উনি আমাকে প্রথম আহাদ সামাদ লাশ শরীফ বুঝাইলেন। মাঝে মাঝে কাবো দেখা পায়।